হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এপি মোমেন্টস। আজ চলে যাব নীল সমুদ্রের দেশ মালদ্বীপে। টু নাইট 3 ডেজের প্যাকেজ নিয়ে চলে যাব আমরা ভিলা নটিকা দ্য প্যারাডাইস আইল্যান্ড রিসোর্টে। আর প্যাকেজ কাস্টমাইজ করে নিয়ে গিয়েছিলাম কসমোস হলিডে থেকে। সো লেটস গো। ফ্রাইডে সকাল 9টার সময় ছিল আমাদের ফ্লাইট। এয়ারপোর্টে পৌঁছলাম ভোর 6টার সময়। ভাবলাম ভিড় অনেক কম পাবো, কিন্তু হলো তার উল্টো। বাইরে থেকে জ্যাম লেগে আছে। ভিতরে যাওয়ার পরে দেখি বোর্ডিং লাইনে আরও বেশি লম্বা লাইন। সো ফ্রাইডে সকালেই এরকম ভিড় ঠেলে বোর্ডিং পাস নিয়েই যুদ্ধ জয় করতে হয়। যাই হোক, ফ্রেশ হওয়ার জন্য আমরা চলে গেলাম এয়ারপোর্ট লাউঞ্জে। আমরা প্রথমেই গিয়েছিলাম ইসিবির লাউঞ্জে, তারপর এমটিবি এবং সবশেষে ইবিলা লাউঞ্জে। এই 3টি লাউঞ্জ নিয়ে বিস্তারিত আমার অন্য একটা ভিডিওতে থাকবে। সময় হয়ে এলো ফ্লাইটের। আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলার BS 337-এ, কিন্তু গিয়ে দেখি ইন্দোনেশিয়ার বিবিএন এয়ারলাইন্স সেখানে দাঁড়িয়ে আছে। একই মডেলের এয়ারপ্লেন হলেও সিটের সামনের জায়গাগুলোতে ছিল একটু কনজাস্টেড। অবশ্যই ইকোনমি ক্লাস, তেমন কিছু বলাও যায় না। ফ্লাইট খুব একটা বেশি ডিলে করেনি। নির্ধারিত সময়েই আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আকাশ পরিষ্কার থাকায় টেক অফের পর থেকেই ঢাকা শহরে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আর হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে এভাবে আরেকটা প্লেনের সাথেও রেস দেখা যাবে। আমাদের খাবার চলে আসলো। আমরা চিকেন খিচুড়ি এবং বিফ খিচুড়ি নিয়েছিলাম। টোটাল ফ্লাইটের ডিউরেশন ছিল 3.5 থেকে 4 ঘন্টা। তাই খাবার দাবার শেষ করেই একটা ঘুম দিলাম। তারপর দেখলাম হঠাৎ করে এরকম ছোট ছোট অনেকগুলো দ্বীপ দেখা যাচ্ছে। মানে হচ্ছে আমরা মালদ্বীপের খুব কাছাকাছি চলে আসছি। তাদের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই ভিউগুলো দেখা, আর তার চেয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে সমুদ্রের তীর ঘেঁষে এই ল্যান্ডিংটা। ইমিগ্রেশন ছিল একদম হ্যাসেল ফ্রি, কারণ ট্যুরিস্টদের জন্য আলাদা একটা লাইন থাকে। তারপর আমরা চলে গেলাম আমাদের রিসোর্টের কাউন্টার খুঁজতে। রিসোর্টের কাউন্টারে প্রথমেই চেকিং করে নিতে হয় স্পিড বোটের জন্য, এবং এর ফাঁকে হাতে 15-20 মিনিট সময় থাকায় আমরা একটা ফ্রি সিম কার্ড তুলে নিলাম আর কিছু ছবি টবি তুললাম। এয়ারপোর্টের ঠিক পাশেই ছিল আমাদের জেটি, যেখান থেকে স্পিড বোট হয়ে আমরা আমাদের রিসোর্টে রওনা করব। আর হ্যাঁ, মালদ্বীপের প্রথম যে আকর্ষণটা সেটাই হচ্ছে এই নীল স্বচ্ছ পানি। এয়ারপোর্ট থেকে আমাদের রিসোর্টের জার্নিটা ছিল স্পিড বোটে, এবং সেটার জার্নি হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। কক্সবাজারে স্পিড বোটে চড়ার অভিজ্ঞতা থাকলেও মালদ্বীপে স্পিড বোটে চড়ার অভিজ্ঞতাটা অনেক ভিন্ন। তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে স্পিড বোটটা ছিল অনেক বড়, আর আরেকটা কারণ হচ্ছে এরকম স্বচ্ছ নীল পানির মধ্যে স্পিড বোটটা চড়া মানে অন্যরকম একটা অভিজ্ঞতা। স্পিড বোটে যেতে যেতে চলুন জেনে আসি ভিলা নটিকা সম্পর্কে। ভিলা নটিকা একটি 5 স্টার ক্যাটাগরির রিসোর্ট, যার অবস্থান লনকান ফিনালহুতে। 1994 সালে প্যারাডাইস আইল্যান্ড রিসোর্ট নামে এর যাত্রা শুরু হয়। 2014 সালে এসে মালদ্বীপের ভিলা গ্রুপ এটিকে অ্যাকোয়ার করে এবং নতুন নাম দেয় ভিলা নটিকা নামে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম আমাদের ভিলা নটিকা রিসোর্টে। এটা হচ্ছে ওদের জেটি। জেটি থেকে তাদের নিজস্ব বাগি এসে আমাদের রিসিপশনের দিকে নিয়ে গেল। তবে একটা কথা না বলি না, জেটি থেকে রিসিপশন এই পুরো রাস্তাটাই ছিল একটা উডেন ব্রিজের উপর, আর চারিদিকে নীল স্বচ্ছ পানি। এত প্রচণ্ড গরমের মধ্যেও এই ভিউটা ছিল একদম অসাধারণ এবং মনে রাখার মতো। চলে আসলাম রিসিপশনে। প্রথমেই ওরা আমাদেরকে একটা ওয়েট টাওয়াল দিল, আর সাথে দিল ওয়েলকাম ড্রিঙ্কস। এর দুটোরই প্রয়োজন ছিল আসলে তখন। যাই হোক, আমাদের হোস্ট গোমো আসলো এবং আমাদের সব ইনফরমেশন নোট করে রাখলো। আমরা এখানে যারা চেকিং করলাম, প্রত্যেক গেস্টের জন্য আলাদা করে এক একজন হোস্ট থাকবে। আমরা গিয়েছিলাম ফুল বোর্ড প্যাকেজ নিয়ে, কিন্তু অলরেডি 2টো বেজে গেছে, লাঞ্চ টাইম শেষ। তাই আমরা আর আমাদের মতো বেশ কয়েকজন গেস্ট আমরা বুফে লাঞ্চ করতে পারলাম না। বাগিচা রেস্টুরেন্টের পাশেই ওদের ধাবানি একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখানে সিলেক্টেড কিছু আইটেম দিয়ে আমরা লাঞ্চ শেষ করলাম। এবার আমাদের রিসোর্টের হোস্ট গোমো আমাদেরকে নিয়ে বিচ ভিলায় রওনা করলো। আমরা 2 রাতের মধ্যে প্রথম রাত ছিলাম বিচ ভিলায় এবং পরবর্তী রাত ছিলাম ওয়াটার ভিলায়। ভিলায় যেতে যেতে গোমো আমাদেরকে বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখাচ্ছিল। তবে এটুকু জানিয়ে রাখি যে তাদের প্রত্যেকের যে আলাদা করে একজন হোস্ট থাকে,
তারা হোয়াটসঅ্যাপে সবসময় কানেক্টেড থাকে এবং যে কোনো প্রবলেম হোক বা যে কোনো কোয়ারি হোক তাদের সাথে ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায়। চলে আসলাম আমাদের বিচ ভিলায়। রুমের নাম্বারটা খুব সুন্দর লেগেছিল, 200। রুমের শুরুতেই হাতের বাঁ পাশে একটা বিশাল ক্যাবিনেট প্লাস হ্যাঙ্গিং সিস্টেম, তারপর কিছু কমপ্লিমেন্টারি চা, কফি, মিনারেল ওয়াটার এসব ছিল, আর একটা মিনি বার ছিল। যদিও আমরা নিউলি ম্যারিড কাপল ছিলাম না, তবু কসমোস হোটেল থেকে আমাদেরকে হানিমুনার্স ট্যাগ করে দেওয়ায় আমরা কমপ্লিমেন্টারি ডেকোরেশন পাই, প্লাস ফ্রুটস, চকলেট এবং একটা ড্রিঙ্কস পাই। এখন দেখাবো রুমের সবচেয়ে যে ভিউটা আমাদের কাছে অসাধারণ লেগেছে, সেটা হচ্ছে এই ওপেন একটা ফ্রি স্পেস উইথ ব্যালকনি। ওয়াটার ভিলা আর বিচ ভিলার মধ্যে এটাই হচ্ছে মূল পার্থক্য। ওয়াটার ভিলায় থাকবে সমুদ্রের গর্জন, আর বিচ ভিলা হচ্ছে একদম শান্ত, নীরব আর পাখিদের কিচিরমিচির। ও আর হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে এদেরকেও পেয়ে যাবেন। ওয়াশরুম যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, বেসিন স্পেসটাও বড় ছিল, একটা বাথটাব ছিল, আর সাথে অ্যাটাচড একটা ফ্রি শাওয়ার জোন ছিল। একটু ফ্রেশ হয়ে আমরা আমাদের সুইমিং কস্টিউম নিয়ে বিচের ধারে যে লম্বা একটা রাস্তা চলে গিয়েছে সেটা দিয়ে চলে গেলাম সুইমিং পুলে। নাও ইটস টাইম ফর সুইমিং। যদিও আমরা কেউই সাঁতার পারি না, যাই হোক, সমুদ্রের ঠিক সামনাসামনি এই ইনফিনিটি সুইমিং পুলের পাশেই কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তাই সুইমিংয়ের পাশাপাশি সময় কাটানোর জন্য বেস্ট একটা অপশন একটা। নেমে পড়লাম পুলে। আসলে সমুদ্রের তীর ঘেঁষে এমন ইনফিনিটি পুলে লাইফে প্রথমবার নামলাম আর উপভোগ করলাম তার অপরূপ সৌন্দর্য। যদিও এতদূর জার্নি করে এসে তীব্র রোদে এভাবে তাকিয়ে থাকাটা অনেক কষ্টকর, তবুও অনেক ভালো লাগছিল। সুইমিং পুল থেকে চলে গেলাম পুলের ঠিক পাশে যেখানে বসার জায়গা আছে সেখানে, এবং অপেক্ষা করলাম সানসেটটা দেখার জন্য। আর হ্যাঁ, মাঝে মাঝে এরকম অদ্ভুত দু একটা প্রাণীর সাথেও দেখা হয়ে যেতে পারে। সন্ধ্যা নেমে এলো আর আস্তে আস্তে রিসোর্টের সবগুলো লাইটিং এভাবেই জ্বলে উঠল। ভিলা নটিকার নাইট লাইফটা একটু অন্যরকম। গেস্টদের জন্য লেট নাইটে এক এক দিন এক এক ধরনের এন্টারটেইনের ব্যবস্থা করে থাকে, যেমন লাইট শো, ডিস্কো কিংবা ফায়ারওয়ার্কস। তাই সন্ধ্যার পরে আর ডিনারের আগে এই মুহূর্তটায় আমরা রাতের ভিলা নটিকা ঘুরে দেখলাম। নাও ইটস টাইম ফর ডিনার। বাগিচা রেস্টুরেন্টটা মূলত বিচ ভিলায় আমরা যারা থাকি তাদের জন্য। সেদিন ছিল মেক্সিকান এবং চাইনিজ ফুডের বুফে। এটা হচ্ছে তাদের মেন এন্ট্রান্স, আর বুফের টাইমটা সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মতো থাকে। যেহেতু তাদের লেট নাইটে অনেকগুলো এন্টারটেইনের ব্যবস্থা আছে, তাই সবাই তাড়াতাড়ি চলে আসে রাতের খাবার খেতে। যদিও আমি ভালো এত ফুড রিভিউ দিতে পারি না, তবু এটুকু বলতে পারি যে তাদের খাবারগুলো যথেষ্ট মজা ছিল, আর তার চেয়ে বেশি ভালো লেগেছে তাদের এই ডেকোরেশনটা এবং প্রেজেন্টেশনটা। ডিনার শেষ করেই আমরা চলে গেলাম ভায়োলিন শো এবং ডিস্কো পার্টিতে। ডিনার শেষ করে এক এক করে অনেক গেস্ট ভায়োলিন শোতে চলে আসলো, এবং আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে প্রোগ্রামটা আরও বেশি জমজমাট হয়ে উঠছে। ভায়োলিন শোর পরপরই শুরু হয়ে গেল ডিস্কো। এখানে এক একজন এক এক জায়গা থেকে এসেছে, হয়তোবা কেউ কাউকে চেনে না, কিন্তু আনন্দ করার সময় সবাই এক হয়ে গেল। আর হ্যাঁ, সবার সাথে আমরাও জয়েন করলাম। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম রিসোর্টটা একটু এক্সপ্লোর করতে, কারণ ভোরবেলার এই সময়টা হচ্ছে রিসোর্ট এক্সপ্লোর করার জন্য পারফেক্ট একটা সময়। খুব শান্ত নীরব একটা বিচ, তবে গরমের তীব্রতা ছিল অনেক বেশি, তাই মানুষজন এখানে কম ছিল।
এবার চলুন রিসোর্টের ভেতরটা একটু দেখে আসি। আমাদের কাছে রিসোর্টের ম্যাপটা আগে থেকেই ছিল, তাছাড়া ওদের ডিরেকশন সাইন অনুযায়ী ভেতরে চলে গেলাম। এখানে দুটো লং টেনিস কোর্ট রয়েছে, প্লাস ভিজিটরদের জন্য বসার জায়গা। এটা একটা সুভিনিয়ার শপ, যার মধ্যে অনেকগুলো গিফট আইটেম আছে, বাট আমাদের টার্গেট ছিল ডিউটি ফ্রি শপ থেকে কেনা। এর পাশ ধরে আমরা চলে গেলাম, একটা বাস্কেটবল কোর্ট পেলাম সামনে, তারপর একটা ব্যাডমিন্টন কোর্ট, সোজা গেলে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য নির্ধারিত জায়গা, এবং ডান পাশে হচ্ছে স্পা সেন্টার। এবার চলুন স্পা সেন্টারটা ঘুরে আসি। অ্যারামো স্পা সেন্টার, এখানে ঢুকলেই মনে হবে 90 দশকের সেই আলিফ লায়লার রাজ্যে ফিরে গেছি, কারণ ওদের এস্থেটিক ভিউগুলো এটাই ধারণা দিবে। প্রতিটা আলাদা আলাদা রুমে ওরা ওদের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। স্পাগুলো নর্মালি $300 আশেপাশে হয়, এবং অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে যেমন বডি ক্লিনজিং বা ম্যাসাজ, সেগুলো $200 আশেপাশে হয়ে থাকে। যাই হোক, আমরা কোনো সার্ভিস নিইনি, সেখান থেকে বের হয়ে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য, কারণ আমাদের টার্গেট ছিল তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ওয়াটার এক্সকারশনে স্যান্ডব্যাংক এবং ডলফিন দেখা ডিপ সিতে। ব্রেকফাস্টের জন্য চলে আসলাম বাগিচা রেস্টুরেন্টে, তবে ব্রেকফাস্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তাদের এই লাইভ কিচেনগুলো। ব্রেকফাস্ট শেষ করেই আমরা সহ 12 জনের একটা টিম স্পিড বোটে করে চলে গেলাম ওয়াটার এক্সকারশনে। প্রথমেই আমরা যাব স্যান্ডব্যাংকে। প্রায় আধা ঘন্টা যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম স্যান্ডব্যাংকে। দূর থেকে স্যান্ডব্যাংকটা দেখতে এরকমই, সেই গভীর সমুদ্রের মধ্যে লবণের একটু দলা। যাই হোক, নামার পর মনে হলো আমাদের জামা কাপড় একটু বেশি হয়ে গিয়েছে, কারণ আমরা ছাড়া বাকি সবাই ছিল ইউরোপিয়ান, ইভেন এখানে সাউথ এশিয়ান বা ইন্ডিয়ান কেউই নেই। আমাদের সময় দেওয়া হয়েছিল 15 মিনিট, কিন্তু এখানে 10 মিনিটের বেশি থাকাও যায় না। তার কারণ হলো রোদের তীব্রতা ছিল অনেক বেশি। তবে হ্যাঁ, ফটোগ্রাফির জন্য পারফেক্ট একটা প্লেস বলা চলে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, গভীর সমুদ্রের মধ্যে এরকম স্যান্ডব্যাংক দেখা, সেটা জীবনের অন্যরকম একটা অভিজ্ঞতা। এরপরের চ্যাপ্টারটা ছিল গভীর সমুদ্রে স্নোরকেলিং এবং টার্টেল দেখা। যেহেতু আমরা দুজন ভালো সুইমার না, সো আমরা নামি নাই। আমাদের অ্যাকশন ক্যামেরাটা আমরা আরেকজনকে দিয়ে দিয়েছিলাম, যে গভীর সমুদ্রে আসলে ওনারা কী দেখে সেটা দেখার জন্য। এক্সকারশনের এই পার্টটুকু ছিল মূলত গভীর সমুদ্রে টার্টেল আর সিফিশ দেখা। ওরা প্রথমেই না করে দিয়েছিল যে যারা ভালো সুইমার না তারা যেন নিচে না নামে। যাই হোক, এই পার্টটুকু শেষ করে আমরা চলে গেলাম লাস্ট পার্ট, ডলফিন শো দেখার জন্য। এটা আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স যে গভীর সমুদ্রে এভাবে ডলফিন দেখা। আর তার চেয়ে বেশি আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের স্পিড বোটের খুব কাছেই এরা চলে আসছিল, মানে আমাদের স্পিড বোটটাও যাচ্ছে আর ওরাও আমাদের সাথে সাথে যাচ্ছে। ওয়াটার এক্সকারশন শেষ করেই রিসোর্টে চলে আসলাম, এবং আমাদের ওয়াটার ভিলায় আজকে আমরা চেকিং করব, আজকে সেকেন্ড নাইট এখানে থাকবো। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা বুকিং করেছিলাম ওয়াটার ভিলা উইথ ওয়ারপুল, আই মিন শুধু জাকুজি সহ, কিন্তু তারা আমাদেরকে ফ্রি অফ কস্টে ওয়াশন সুইট উইথ প্রাইভেট পুল এই রুমটা দিয়ে দিয়েছিল। এবার চলুন রুম ট্যুরে। শুরুতেই ঢোকার পরেই বাঁ পাশে একটা ওয়াশরুম, বাইরে থেকে এসে হাত মুখ ধোয়ার জন্য। চিন্তা করলাম যে শুধু হাত মুখ ধোয়ার জন্যই এরকম একটা ওয়াশরুম দিয়ে দিল। যাই হোক, এবার আমরা সুইটের ভিতরে চলে যাই, দেখি কি কি আছে। প্রথমেই হচ্ছে বিশাল বড় একটা লিভিং রুম। ও হ্যাঁ, এখানে একটা মিনি বার আছে, প্লাস অ্যালকোহলও আছে, বাট সেগুলো কমপ্লিমেন্টারি না, পেড করতে হবে। যাই হোক, মিনি একটা ডাইনিং টেবিল, চেয়ার, রিল্যাক্স মোডে বিশাল এই টিভি দেখার জন্য ডিভান কাম সোফা সেট। এবার চলুন মোস্ট অ্যাট্রাকটিভ বাইরের ভিউটা আগে দেখি। বাইরে বিশাল একটা ইনফিনিটি সমুদ্র, এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। নিচে খুব একটা বেশি ডেপথ না, অনেকগুলো কোয়ার রয়েছে, সো আশা করি মাছ দেখতে পারবো স্নোরকেলিংয়ের সময়।
এই যে ডান পাশে হচ্ছে লিভিং রুম, বা পাশে হচ্ছে আমাদের বেডরুম, আর মাঝখানে হচ্ছে একটা ওপেন শাওয়ার স্পেস। এই পাশে কি আছে দেখিনি, চলেন। এটা হচ্ছে ওপেন স্পেসে আমাদের জাকুজি বা ওয়ারপুল। আগে এটা চালু করে একটু দেখে নিলাম, আর টেম্পারেচারটা আগেই সেট করে নিতে হয়। আর সব থেকে ভালো লেগেছিল এটা থেকে সমুদ্রটা দেখা যায় অনেক সুন্দর করে। যাই হোক, এবার এই পাশে কি আছে দেখি। বিশাল একটা শাওয়ার জোন, বাট এটা মানতে বাধ্য যে তাদের লাইটিংগুলো ছিল একদম অসাধারণ। মাঝখানে কমন স্পেসে দুটো বেসিন, তারপর এখানে টয়লেট। এই সুইটটা আসলে এত বড় যে প্রথমবার লিভিং আর বেডরুমের রাস্তা খুঁজতেই একটু অগোছালো লেগে গিয়েছিল। যাই হোক, মাঝখানে কমন একটা জায়গা ড্রেসিং রুমের জন্য। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। সবচাইতে দুটো জিনিস খুব ভালো গেছিলো, একটা হচ্ছে এর সিলিং অনেক উঁচু, প্লাস উডেন ডেকোরেশন, আর এই যে সমুদ্রের ভিউটা বেডরুম থেকে একদম অসাধারণ একটা ভিউ দেখা যায়। ও আচ্ছা, বাইরে কি যেন এসেছে, এই যে উনারা প্রায় সময় মাছ খেতে চলে আসে, তবে হ্যাঁ বিরক্ত করে না। পুলের পাশেই রয়েছে এই যে ওপেন একটা শাওয়ার স্পেস। ইতিমধ্যে দুপুর হয়ে গেছে, সো এখন আমরা লাঞ্চে চলে যাব। আর ওয়াটার ভিলার গেস্টদের জন্য দ্য ল্যাগুন রেস্টুরেন্টের ভিউটা এক কথায় অসাধারণ লেগেছিল, কারণ পুরোটাই পানির উপরে। আর সবচেয়ে ভালো লেগেছিল যে তাদের রেস্টুরেন্টের এই আউটসাইডের যে জোনটা, সেটা থেকে ইনফিনিটি একটা ভিউ দেখা যায় সমুদ্রের। বাগিচা রেস্টুরেন্ট থেকে ল্যাগুন রেস্টুরেন্টের আইটেমগুলো একটু ডিফারেন্ট, এবং ফুড আইটেমগুলো ছিল একটু বেশি, তবে ইন্ডিয়ান ফুড বেশি দেখা গেছে। যাই হোক, তাড়াতাড়ি লাঞ্চ শেষ করেই আমরা চলে যাব ওয়াটার স্পোর্টসে। স্পা সেন্টারের পাশেই ছিল ওদের ওয়াটার স্পোর্টস জোনটা। ইচ্ছে ছিল প্যারাসেলিংয়ের, কিন্তু সেদিন তাদের বোট মেনটেন্যান্সের আন্ডারে ছিল। তবে প্যারাসেলিংটা না পেলেও জেট স্কিটা পেয়ে গেলাম। প্রথমে তাদের ট্রেনার আমাকে জিজ্ঞেস করলো যে আমি মোটর বাইক চালাতে পারি কিনা। তো যখন বললাম যে হ্যাঁ সেটা পারি, তবুও আমাকে নিয়ে কিছুক্ষণ উনি প্র্যাকটিস করে দেখিয়ে দিল। তারপর আমাদের দুজনকে জেট স্কিটা ধরিয়ে দিল। সেখানে আমরা প্রায় আধা ঘন্টা রাইড নিলাম, আর তাদের সিকিউরিটি সিস্টেম ছিল অনেক ভালো। আর একটা কথা বলতে বাধ্য যে আসলে সেই ফিলিংসটা ছিল একেবারে অন্যরকম। ওয়াটার স্পোর্টস শেষ করার পরপরই আমরা চলে যাই আমাদের ওয়াটার ভিলার সামনে যে স্পেসটা আছে সেখানে নেমে পড়ি। এখানে পানির গভীরতা ছিল প্রায় 4 থেকে 4.5 ফিট। তো নামার আগে অবশ্যই পানির ডেপথ কতটুকু সেটা জেনে নামতে হবে। আর এখানে নামার মূল উদ্দেশ্য ছিল এটাই যে পানির নিচে সামুদ্রিক মাছ দেখা। স্নরকেলিং ডিভাইসটা আমরা বাংলাদেশ থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, প্রায় 2,500 টাকা দাম ছিল। আর চাইলে সেখান থেকেও ভাড়া পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন যে এখানে ইচ্ছামতো দাঁড়িয়ে স্নরকেলিংয়ের মাধ্যমে আমরা মাছগুলো দেখতে পারি। যদি চান এইভাবে ভেসে ভেসে মাছ দেখতে পারেন, যদি আমি অত ভালো সুইমার না, আগেই বলেছিলাম। তো সুইমিং গগলসটাও নিয়ে গিয়েছিলাম মাছ দেখার জন্য। তো চলুন দেখে আসি। পানির নিচে যে পাশটায় কোরাল বেশি, সে পাশে মাছ দেখা যায় বেশি। বিকেলবেলায় স্বাভাবিক সানলাইট একটু কম থাকে, তবে সকালবেলার ভিউটা বিকেলবেলা থেকে বেশি সুন্দর। এখানে অনেক প্রজাতির মাছ দেখবেন, বাট একটা জিনিস যে তারা অতটা ডেঞ্জারাস প্রকৃতির না, কামড় টামড় দেয় না, সো ইচ্ছে মতো দেখা যায়। সন্ধ্যা হয়ে এলে এই চমৎকার ভিউটা দেখা যায়। আমরা নেমে পড়লাম আমাদের ভিলার প্রাইভেট এই ছোট্ট পুলে। আজ আমরা এখান থেকেই সানসেট দেখব। আকাশ আর সমুদ্রের অসাধারণ একটা ভিউ, আর আমাদের এই ছোট্ট সুইমিং পুলের ছোট্ট একটা লাইট জ্বলে উঠল। সন্ধ্যার পর থেকে ওয়াটার ভিলার বাইরে এভাবে লাইটগুলো জ্বলে ওঠে। একটু সময় বিশ্রাম নিয়ে আমরা চলে আসলাম আমাদের লেগুন রেস্টুরেন্টে ডিনার করতে। এই রেস্টুরেন্টের মূল বিশেষত্ব হচ্ছে যে রেস্টুরেন্টের ভেতরে এই রাতের বেলা অনেক মিনি শার্ক চলে আসে এবং ছোটো ছোটো অনেকগুলো মাছ থাকে। আর আউটসাইড যেহেতু আগেও দেখিয়েছিলাম যে আউটসাইড একটা স্পেস থাকে, তো আমরা সেখানে
ডিনারের জন্য সিট রিজার্ভ করেছিলাম এবং ডিনারটা বাইরেই করি। ডিনার করার পাশাপাশি এসব ছোট ছোট মিনি শার্কও দেখা যায়। যাই হোক, ডিনার করার পরপরই আমাদের চলে যাওয়ার কথা নাইট অ্যাক্টিভিটিসের জন্য। আজকে ছিল ফায়ার শো এবং ডিস্কো নাইট। দুর্ভাগ্যবশত সময়ের মারপেজে পড়ে আর জাকুজি ঠিক করতে যেয়ে আমরা ফায়ার শোর অনেকখানি মিস করে ফেলি। অবশ্য এমনিতেও তাদের ফায়ার শো খুব একটা বেশি সময় ধরে চলে না, 15 মিনিটের মতোই হয়। তারপর ডিসকানেক্ট ছিল, বাট আমরা সেই ডিসকানেক্টে আর থাকি নাই। আজকে আমরা আমাদের টাইম স্পেন্ড করি জাকুজিতে। পরদিন খুব ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠেই বের হয়ে পড়ি ফটো সেশন করতে, কারণ আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:30টায়, কিন্তু আমাদের চেক আউট ছিল 10:30টায়। তাছাড়া ভোরের এই সময়টার দুইটা সুবিধা, এক হচ্ছে ছবিগুলো অনেক সুন্দর আসে, আর দ্বিতীয় হচ্ছে রিসোর্টের এত ভোরবেলায় সাধারণত মানুষের আনাগোনা থাকে না। ছবি তোলা শেষ করেই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সেখান থেকে ব্যাগ অ্যান্ড লাগেজ গুছিয়ে রওনা হব এয়ারপোর্টের উদ্দেশ্যে। সময় হলো ভিলানোটিকাকে ভাই ভাই বলার। চলে গেলাম জেটিতে, সেখান থেকে স্পিড বোটে চলে যাব আমরা এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছার পর চেকিং এবং ইমিগ্রেশনে আমাদের খুব একটা সময়ের প্রয়োজন পড়েনি। আমরা এসব শেষ করেই চলে যাই ডিউটি ফ্রি শপে। ডিউটি ফ্রি শপে বিদেশি অনেকগুলো ব্র্যান্ডের দোকান দেখতে পেলাম, তবে আমরা কিছু ছোট ছোট গিফট আইটেম সেখান থেকে কিনে নিলাম। এবার বিমানে ওঠার পালা। গিয়ে দেখি না, এবার ইউএস বাংলায় এসেছে। তো যাই হোক, আমরা টেক অফের জন্য রেডি হলাম। টেক অফের পরপরই আমরা মালিস সিটি এবং অনেকগুলো ছোট ছোট দ্বীপ এবং রিসোর্ট দেখতে পেলাম। ইভেন আমাদের ভিলানোটিকাও দেখতে পেলাম। প্রায় 3.5 ঘন্টা পর আমরা বাংলাদেশে চলে আসি। এটা হচ্ছে ল্যান্ডিংয়ের ভিডিও। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সেফলি বাংলাদেশে চলে আসলাম আর আমাদের স্বপ্নের এই 3 দিনের সফর শেষ করলাম। ও আচ্ছা, হাজব্যান্ডদের জন্য 2টা সতর্কীকরণ বার্তা আছে। কিছু জিনিস দেখতে ইচ্ছা করবে, খেতেও ইচ্ছা করবে, আমার পারমিশন নাও পাওয়া যেতে পারে। আবার এয়ারপ্লেনে উইন্ডো সিট পেলেও সেটা যাই হোক। এবার চলুন খরচপাতির হিসাবটা করে ফেলি। ঢাকা মালদ্বীপ ঢাকা পার পারসন রিটার্ন এয়ার ফেয়ার ছিল 47,000 টাকা করে। এয়ারপোর্ট থেকে রিসোর্টে পার পারসন রিটার্ন স্পিড বোট ফেয়ার ছিল 50,000 টাকা। প্রথম রাত আমরা যে বিচ ভিলা থেকেছিলাম সেটা ছিল 50,000 করে, এবং দ্বিতীয় রাত যে ওয়াটার ভিলা উইথ ওয়ারপুল ছিল সেটা ছিল 1 লক্ষ টাকা, বাট আমাদের ফ্রি অফ কস্টে প্রাইভেট পুল সহ দেওয়া হয়েছিল, যেটা প্রাইস ছিল 1.5 লক্ষ টাকা। এই ছিল আমাদের আয়োজন। এপি মোমেন্টসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হবে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।